নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গলি ল্যাব চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্তা কর্মকার এবং যিনি এই পাঠগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে সাহায্য করেন অর্থাৎ এডিটর শুভ্রতপল কর্মকারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। নতুন বছর আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক, গল্পে সাহিত্য চর্চায় কাটুক। থাকুন বেঙ্গলি ল্যাব চ্যানেলের সাথে। চ্যানেলটিকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে স্মরণদীপ চক্রবর্তীকে কে না জানি। নতুন বছরে তাই আমার মনে হলো স্মরণদীপ চক্রবর্তীর গল্পগুলোকে আপনাদের সামনে যদি গল্পাস্থলে তুলে ধরা যায় কেমন হয়। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই নতুন উদ্যোগ আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকটা সিরিজে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমি স্মরণদীপ চক্রবর্তীর কম্পাস ও গল্পাস্থলে আপনাদের কাছে বলবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মরণদীপ চক্রবর্তী দুটো জেনারেশনের প্রেম, তাদের ওঠাপড়া এবং টানাপোড়েন প্রত্যেকটিকে তুলে ধরেছেন, সাথে অবশ্যই সামাজিক ব্যবস্থাও আছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অশ্মিন নামের একটি 24-25 বয়সের ভীষণই স্মার্ট এবং কনফিডেন্ট মেয়ে শুয়ে থাকা তার দাদুর দিকে তাকিয়ে আছে। তার দাদু তাকে বলছে, চেষ্টা থাকলে কি না হয়, ইচ্ছে হলো ধ্রুব তারার মতো। ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্য স্টার, ইট উইল লিড ইউ, গাইড ইউ। এরপর গল্পের মোড় ঘুরে চলে যায় অনেকটা পিছনে, প্রায় 3টে জেনারেশন পেছনে। আমরা দেখতে পাই অদিত্য মুখার্জি অর্থাৎ দীপু নামে একটি ছেলেকে। সে তার প্রিয় বন্ধু ইলেশের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে, এবং ইলেশ তাকে জানাচ্ছে সে এই ইউনিভার্সিটি ছাড়তে পারছে না, তার প্রধান কারণটাই হলো সিমি অর্থাৎ সীমন্তিনী বড়ুয়া। এই ইলেশ তাকে জানায় সে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং ক্লাস করতে আসে শুধুমাত্র সিমিকে দেখার জন্য। এখানেই আমরা জানতে পারি এলেশ হলো ভীষণই সম্ভ্রান্ত পরিবারের এক ছেলে। তাদের বাড়িতে কেউই পড়াশোনার সাথে সেভাবে যুক্ত নয়। এলেশ কেমন করেই যেন বেরিয়ে এসে এই এমএতে ভর্তি হয়ে ফেলেছে। আর অপরদিকে দীপু, যার পারিবারিক অবস্থা ভীষণই শোচনীয়। তার বাবা এবং দাদা অক্লান্ত পরিশ্রম করে টাকা জোগাড় করে একটা ছোট্ট ঘুপসে ঘরের মধ্যে তাদের কষ্টের সংসার। বাবার পাশে সে শুয়ে থাকে, তার দম আটকে আসে। পাশের ঘরে দাদা, বৌদি এবং ছোট্ট ভাই। মাঝে মাঝে পারিবারিক এই অসহায়তা তার কাছে ভীষণই কষ্টদায়ক হয়ে ওঠে। সে জানে তার বাবা দাদা মাথার ঘাম পায়ে ফেলার মতো করে কষ্ট করছে। সে চায় খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করতে। সে পড়াশোনা করতে ভালোবাসে, সাহিত্য চর্চা করতে ভালোবাসে। সে পড়েনি এমন কোনো লেখক, লেখিকা, ঔপন্যাসিক এবং সাহিত্যিক নেই। তবুও সে যখনই লিখতে যায় কেমন জানি না ইংলিশটাই তার চলে আসে। দীপু চায় ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করতে, ইংরেজিতে লিখতে। এইখানেই তার ইংরেজি সাহিত্য চর্চা নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে ব্যঙ্গ করতে থাকে। অনেকেই বলে মধুসূদন অর্থাৎ মধুকবিকে তো চিনিসই, কি করতে পেরেছে জীবনে, সেই তো ইংরেজি লিখলো, ইংরেজি লিখতে লিখতে বিদেশে গেল, আবার ফিরে আসতে হলো সেই বাংলায়। তোরও শেষকালে না সেই অবস্থা হয়। এই ব্যঙ্গ কাটিয়েও তার অদম্য ইচ্ছে ইংরেজি সাহিত্য নিয়ে এগিয়ে যাওয়া। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ ইলেশ আর দীপু দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির গেটে। ইলেশ অপেক্ষা করছে সিমি আসার জন্য, আর অদিত্য তাকে বারবার ডেকে চলেছে চল নিজের ক্লাসে যাওয়ার জন্য। হঠাৎ সে ধাক্কা দেয় ইলেশকে। ইলেশ প্রায় হুড়মুড়িয়ে গিয়ে পড়ে একটি মেয়ের কাছে। তারপর সে মেয়েটি তাকে যাচ্ছেতাইভাবে অপমান করে। এখানে যে মেয়েটিকে সে দেখে শুরু হয় তার প্রথম প্রেম। দৃঢ়ভাবে প্রেম নিয়ে বিরোধিতা করা সেই দীপু হঠাৎ করে যেন প্রেমের জালে জড়িয়ে পড়ে সেই মেয়েটির। পরন্ত বিকেলে সোনা রোদের মতো তার মনে হয়, তার কাছে ধুলো কণাও যেন সোনার কণার মতো উড়ে বেড়াচ্ছে। এই মেয়েটির নাম মৌরিমা সেন। এই মেয়েটি যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের সাথেই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে অনার্সে, ইংলিশ অনার্স। মৌরিমা সেনকে ভীষণ ভালো লেগে যায় অদিত্য মুখার্জি অর্থাৎ দীপুর। ঘটনার মোড় আমাদের আবার নিয়ে আসে বর্তমানে। দেখা যায় পুনর্জিৎ চৌধুরী অর্থাৎ
জিতু, যে কিনা একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে চাকরি করছে। এখানে জানানো হয় এই প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিটা চালাচ্ছেন যিনি, তিনি সদ্য পুলিশ রিটায়ার্ড হয়েছেন। এজেন্সিটির নাম রেভেলিং ট্রুথ প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি। এখানে 8,000 টাকার বেতনে জিতু চাকরি করতে থাকে। জিতুর ভীষণ ইচ্ছে মোটা মাইনের কোনো একটা চাকরি করে, কারণ জিতুর পারিবারিক অবস্থাও সেই অদিত্যর মতোই। বাড়িতে তার এক দিদি আছে, তার দিদিরও ঘটনা জানানো হয়। দিদি ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু কোনো এক কারণে কলেজে তার পছন্দের সাবজেক্ট পাচ্ছিল না। সেই সময় জিতু খুবই ছোট, ক্লাস 5-এ পড়া একটা ছোট্ট বাচ্চা। দিদি ছিল সেই জায়গায় রায়পুর অঞ্চলে ডাকসাইটে সুন্দরী। তার দিদির পেছনে বাচ্চা থেকে বুড়ো সকলের লাইন লেগে থাকতো, কিন্তু দিদির ইচ্ছে ছিল মন দিয়ে পড়াশোনা করে বড় হয়ে কোনো ভালো একটা চাকরি করে বাড়ির জন্য সাহায্য করতে। কিন্তু ঘটনাচক্রে সে কলেজে চান্স পায় না নিজের ইচ্ছে মতো সাবজেক্টে। ফলত কলেজেরই এক ইউনিয়নের ছেলে হিতেশ তাকে বিভিন্নভাবে সাহায্য করে, কারণ সেই হিতেশও ছিল সেই লাইনেরই একজন। হিতেশের সাহায্যে সে কলেজে ভর্তি হয়। সকলের অমতেও দিদি সেই হিতেশকেই বিয়ে করে ফেলে, কারণ যৌবনের প্রেম। পরবর্তীতে হিতেশ ভীষণভাবে অত্যাচার করে তার দিদির ওপর। জিতু তার দিদিকে ভীষণ ভালোবাসে, কারণ ছোট থেকে দিদির কাছে যাই থাক না কেন সে জিতুকে সবকিছুর আগে প্রায়োরিটি দিত। তাই দিদির জন্য জিতু আজও ভীষণ মরিয়া। দিদির একটা ফোন এলে যেভাবে যেখানেই থাক না কেন জিতু চেষ্টা করে ছুটতে চলে যাওয়ার। এখানেই দেখানো হয় জিতু যে এজেন্সিতে চাকরি করে সেই এজেন্সির যিনি মালিক অর্থাৎ তার বস রিটায়ার্ড পুলিশ অফিসার সত্যভূষণ রায়। তিনি বলেন, এক্ষুনি তোমাকে একটু আমার বাড়ি আসতে হবে, ভীষণ জরুরি একটা কাজ আছে। আজকের দিনেও এভাবে ঘুম চোখে তার ইচ্ছে হয় না সেখানে যেতে, কিন্তু কোনো উপায়ও নেই। তার ইচ্ছে ব্যাংকে পরীক্ষা দেয়, কিন্তু ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য বিস্তর টাকার প্রয়োজন। একটা কোচিং সেন্টারে সে কথাও বলেছিল, কিন্তু তার জন্য তার 20,000 টাকার প্রয়োজন। কিভাবে সে জোগাড় করবে? বস তাকে দিতে চায় না, কারণ কিছুদিন আগেই সে 25,000 টাকা ধার নিয়েছিল তার মায়ের অপারেশনের জন্য। সেই টাকাই আজ পর্যন্ত শোধ হয়ে ওঠেনি। কি করেই বা হবে? 8,000 টাকায় সংসার চালানো আবার টাকা শোধ করা দুটো ভীষণ কষ্টকর, অতএব সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছে না থাকতেও অগত্যা জিতু রেডি হয়ে যায় বসের বাড়ি যাওয়ার জন্য। কি জানি কি আছে আজ কপালে, এই ভেবে জিতু তার রুমমেটকে চটজলদি একটা ব্রেকফাস্ট আনার কথা বলে আর রেডি হতে চলে যায়। চট করে যতটা সম্ভব সে সুন্দরভাবে রেডি হয়েও নেয়। সেখানে বস তার জন্য অপেক্ষা করছে তার এক বন্ধুর সাথে। এইখানে এসে সে জানতে পারে তার সাহায্য লাগবে একটা মানুষকে খুঁজে বার করতে। আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন কোন মানুষটা। কম্পাস গল্পটির মধ্যে দিয়ে ওই সময় দাঁড়িয়ে অদিত্যর মরিমার প্রতি এক অদম্য ভালোবাসা তুলে ধরতে চেয়েছেন। কিছু কিছু মানুষ দেখবেন আমাদের জীবনেও থাকে, যাদেরকে আমরা ভীষণভাবে ভালোবেসে ফেলি এবং তাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে আনন্দ দেয়। এমনই একটি মেয়ে ছিল মৌরিমা। এইসব মানুষগুলোর উপস্থিতি ছাড়াও তাদেরকে মনে করেও যেন আমরা সামনে এগোনোর একটা সুন্দর স্বচ্ছ রাস্তা দেখতে পাই। এই মানুষগুলো যেন ধ্রুবতারার মতো আমাদের আলো দেখিয়ে চলে আজীবন। মৃত্যু গল্পটিতে উসমিনকে তার দাদু অর্থাৎ অদিত্য, এখানে জানিয়ে রাখি উসমিনের নিজের দাদু ঠিক নয়, বাবার কাকা ছিলেন এই অদিত্য মুখার্জি। তার দাদুর কাছ থেকে পাওয়া একটা বই এবং একটা প্যাকেটকে সাহায্য করে উসমিন চলে এসেছিল কলকাতায় মৌরিমা সেনকে খুঁজতে। ঘটনা আবার চলে আসে জিতুর কাছে, অর্থাৎ বর্তমানে জিতু তার বসের কথা মতো চলে যায় উসমিনের বাড়ি একটা ঠিকানার সঙ্গে করে, এবং সমস্ত কথাবার্তা হওয়ার পর তারা বেরিয়ে পড়ে মৌরিমা সেনকে খুঁজতে। এই মুহূর্তেই ফোন চলে আসে তার দিদি। অতএব সেই দিন খুব একটা সম্ভব হয়ে ওঠে না তাকে খোঁজার। তবে এটুকু জানতে পারেন বেশ কয়েক বছর আগে তারা এইখান ছেড়ে চলে গিয়েছিল বাড়ি বিক্রি করে। ঘটনার মোড় আবার চলে যায় অদিত্য মুখার্জির কাছে। আগেই বলেছিলাম অদিত্য প্রথম দেখাতেই মৌরিমাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল, আর ইলেশ সে তো সিমিকে আগে ভালোবাসতই। একদিন সিমি খোঁজ দেয় যে মৌরিমার একটা গানের অনুষ্ঠান আছে। এখানেই সিমি তাকে জানায় তার বাবা মারা গেছে, সে তার মায়ের সাথে তার জেঠুর বাড়িতে গিয়ে আছে
এবং মৌরিমা মনে করে সে গলগ্রহে হয়ে আছে। মৌরিমা গান করতে ভীষণ ভালোবাসে এবং ভীষণই কনজারভেটিভ পরিবারের মেয়ে। অতএব প্রেম কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয়। তারই এক গানের অনুষ্ঠানের খোঁজ দেয় শিমু। ঠিকানা মতো দীপু পৌঁছে যায় সে গানের অনুষ্ঠানের বাইরে। অপেক্ষা করতে থাকে মৌরিমার জন্য, সে কখন বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ পর মৌরিমা একটি গীতবিতান বই হাতে করে বেরিয়ে আসে। সেই সময় ভীষণই বোমাবাজি চলছে সমস্ত কলকাতা জুড়ে। দীপু মৌরিমাকে দেখা মাত্রই ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। তার পা যেন মাটিতে দাঁড়াতেই চায় না। প্রথম প্রেমের উপলব্ধি যা হয়, এটা নিশ্চয়ই প্রত্যেকে অনুভব করে এসেছেন। তেমনই দীপুর অবস্থা। মৌরিমা তার কাছে আসতেই সে বলে, কি ব্যাপার, আপনি আমাকে ফলো করছেন নাকি? এই কথা শুনে মৌরিমা বলে, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। আর এখানে কেন? হঠাৎই দীপু দেখতে পায় পেছনে একটা ছেলে দ্বিতীয় বোমাটা মারার জন্য প্রস্তুত হচ্ছে। এক হ্যাচকায় তাকে পাশের গলিতে ঢুকিয়ে নেয়। মহিমা বলে, আমার হাতের গীতবিতানটা? দীপু দেখে সেখানেই পড়ে আছে। চট করে সেটা কুড়িয়ে আনতে গিয়ে বোমায় সে ভীষণভাবে আহত হয়। বেশ কিছুদিন সে ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতে পারে না। কিছুদিন পর ইলেক তাকে এসে জানায় যে মৌরিমা এবং তার বন্ধুরা তার বাড়িতে এসে অপেক্ষা করছে। সে বাড়ি ফিরে এসে দেখে মৌরিমা পালঙ্কে বসে আছে। তার এই ছোট্ট বাড়িটাই যেন আজ স্বর্গরাজ্যের পারিজাত বন মনে হয়। মৌরিমা তাকে বলে, কেন ফালতু ফালতু এই ঝুঁকিটা নিতে গিয়েছিল? কি প্রয়োজন ছিল? সে তো বলেনি বইটা আনতে। এখানে যেন তারা প্রেমের একটা ধাপ এগিয়েই যায়। পরবর্তীতে কি হবে জানতে গেলে অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্পের প্রথম সিরিজ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। প্রথম সিরিজ আজ এই পর্যন্তই। চলুন আজ তাহলে এই পর্যন্তই আসি। পরবর্তী সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। গল্পের বাকি অংশটা শোনার জন্য সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।